সালটা 2011। আমি ওখানে গিয়ে তখনও দেখছি তোর আর ঋষিদার ছবি দিয়ে বাহা। এটা একটা আইকনিক চরিত্র হয়ে গেছে। সেই বাহার মতো আরো কিছুতে তোকে দেখতে পেলাম না কেন? আমার মধ্যে এক্সপ্রেশন আছে নটা, অ্যাক্টিংটা কিন্তু আমি থেকে শিখেছি। এবং আমি বাহা এটার থেকে বেশি আমার মনে হতো কি স্কুলে ঝাড় খাই, এতগুলো স্টুডেন্টের সামনে, কলেজে ঝাড় খাই। আমি একটা বেনিদির সাথে লম্বা ওয়ার্কশপ করেছি, প্রথমবার আমি শিখলাম হোয়াট ইজ রিয়েল লাইফ অ্যাক্টিং। আমি তারপরে যে স্ক্রিপ্টে কাজ করেছি, আমার মনে হয় লিনার স্ক্রিপ্টটা না একটা কোথাও আত্মা আছে। নমস্কার, নোয়ার দক্ষিণ খোলা আড্ডায় আজ আমি রয়েছি আপনাদের সঙ্গে রাজন্যা মিত্র। সালটা 2011 অক্টোবর। ঠিক সেই সময়ের পরে বাংলা টেলিভিশনে একটা যাকে বলে ঝড় বয়ে গিয়েছিল। ঝড় হয়তো অনেকবারই এসেছে, কিন্তু এই রকম ঝড় মানে আমি একজন অভিনেত্রী হিসেবেই বলছি, একজন সাধারণ মানুষ হিসেবে বলছি, সাধারণ দর্শক হিসেবে বলছি, যারা টেলিভিশনের পর্দায় বাংলা সিরিয়াল দেখতে ভালোবাসি, ভালো গল্প দেখতে ভালোবাসি, ভালো অভিনেতা অভিনেত্রীদের দেখতে ভালোবাসি। সেই সময় এই কারণেই বললাম ঝড় শব্দটা, কারণ কি না ঘটছিল, কি না মানে আমার শাড়ি থেকে আরম্ভ করে, সিঁদুর পরার থেকে আরম্ভ করে, চটি থেকে আরম্ভ করে, আর কি কি বলবো কি নেই, এমন কোনো জিনিস সেই চরিত্রটির নামে বিক্রি হচ্ছিল না। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকে একটু ঘরে ফেরার গান গাইবো, আড্ডা দেব তেমনই একজনের সঙ্গে, যে আপনাদের অত্যন্ত পছন্দের একজন অভিনেত্রী। আমি জানি আমার মতো আপনারা প্রত্যেকে তাকে খুব মিস করেন, কারণ যেভাবে তাকে আমরা দেখেছিলাম সেইভাবে তাকে আর আমরা পাচ্ছি কেন। এই প্রশ্ন ছুঁড়ে দেবো যার দিকে, তিনি রয়েছেন আমাদের সঙ্গে। তিনি বলছি কিন্তু আমার থেকে অনেক ছোট, রনিতা বাহামণি। তোকে অনেক অনেক স্বাগত নোয়ার দক্ষিণ খোলা আড্ডায়। ধন্যবাদ। কেমন আছিস আগে বল? ভালো। ভালো আছিস? দেখতে পাচ্ছি না কেন? মানে তুই করছিস হয়তো কাজ, কি করছিস এখন সেটা বল। ছবির কাজ। এটা কি এখন কি করছিস সেটা বলবো না? মানে এই যে তোকে এতদিন ধরে আমরা দেখতে পেলাম না, মানে সেইভাবে বলছি তুই কাজ করেছিস, তোকে দেখা যায়নি তা না, দেখা গেছে, কিন্তু তোকে আমরা যেভাবে দেখেছি আমরা অনেকে বেরোতেই পারি না হয়তো ওই জায়গাটা থেকে। এবং তুই এত সুন্দর করেছিলি, সেটা হয়তো আরো অনেকে পরবর্তীকালে সুদীপ্তাও কাজ করেছে, ও ভালো করেছে, কিন্তু তুই প্রথম এসে যেটা তৈরি করলি, মানুষের মনে যেটা গেঁথে দিয়ে গেলি, ওই বাহা আজও কিন্তু ঘরে ঘরে মানুষের কাছে। আমি তোকে বলছি, যখন এই অনুষ্ঠানটা করব ঠিক হলো, আমার বাড়িতে আমার হঠাৎ মনে পড়লো সেই সময় তুই বিদিতাদির সঙ্গেও কাজ করেছিস। আমরা রীতিমতো শাড়িগুলো কিনতাম, মানে বিদিতাদি আগে থেকে ওরকম শাড়ি পরতে, বিদিতাদি আর অঙ্কিতাদি আগে থেকে শাড়িটা পরতো ওরা আগে থেকে। এবার তখন তোদের সঙ্গে তো তোর সঙ্গে আমি কাজ করিনি, দাদার এক হাউসে কাজ করেছি, কিন্তু তাও তুই চলে যাওয়ার পরে আমার এই হাউসে আসা। তো সেখানে আমি দেখতাম আমাকে বিদিতাদি বলতেন যে আরে এটা তো বাহা শাড়ি, জানিস না এই শাড়ি আমি অনেক আগে, সত্যি ওনাকে দেখতাম অনেক। বাইরের শাড়িগুলো অনেক আগে অঙ্কিতাদের কাছে পুরো বেঙ্গলি কালেকশনস ছিল, এবং সেগুলো এখনো রাখা আছে, মানে যেটা হয় আর কি, ওগুলো পরবো কি এখন মানে। কিন্তু মানুষের মধ্যে আমি সুন্দরবনে গিয়েও দেখেছি, এবং সেটা কোন সাল হবে, সুন্দরবন ধর 2017-18 এরকম হবে, 17ই ধর, 16-17 এরকম হবে। আমি ওখানে গিয়ে তখনও দেখছি তোর আর ঋষিদার ছবি দিয়ে বাহা, ইষ্টিকুটুম নাম নেই, বাহা দেওয়া। আবার কোনো কোনো জায়গায় ইষ্টিকুটুম নামটাও দেখতে পাচ্ছি, কিন্তু ওই চেহারাটা তখনও কিন্তু তোকে ওরা মনে রেখে দিয়েছে। তো এইটা একটা বড় প্রাপ্তি। এটা মানে এটা একটা আইকনিক চরিত্র হয়ে গেছে, কিছু হয় না, মানে কোনো ধরো প্রি প্ল্যান কিছু থাকে না। আমরাও কোনো কাজ শুরুর আগে ওরকম ভাবি না। স্টার জলসা, লিনাদি, সবার অন্য অনেক প্রজেক্ট আছে, মানে এতগুলো প্রজেক্টের মধ্যে দিস ইজ বিকাম একটা লাস্ট, হ্যাঁ, যেটা আমরা হয়তো কেউ ভাবিনি, এটা ঘটে গেছে। এবং সেই বাহার মতো আরো কিছুতে তোকে দেখতে পেলাম না কেন? কারণ যে সময় আমি কাজ করছিলাম, তারপর যখন আমি অফ নিলাম, আমার শারীরিক কিছু অসুস্থতা ছিল, সেগুলো সারিয়ে উঠতে আমার অনেকটা সময় লেগেছে। তারপরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম। তারপরে আমার তো অভিনয়ের কোনো ব্যাকগ্রাউন্ড ছিল, কারণ আমি কোনোদিন থিয়েটারে করি, আমার ফ্যামিলিতেও কেউ ছিল না। মানে যেটা আমি করি অ্যাজ অ্যান অ্যাক্টর,
সেটা বাড়িতে ছোটবেলায় অনেকে বলতো যে ও কি করে করে, কারণ আমি নাচ নাচ শিখেছিস? আমি শুধু নাচই শিখেছি। আচ্ছা, এই টেন্ডেন্সিটা আসতো কিভাবে? মানে নিশ্চয়ই এসেছে তো ছোটবেলায়, মনে হয়েছে যে কিছু মনেই হয়নি আমার, মানে আমার এখনো মনে আছে আমি ছোটবেলায় ডান্স করতে ভালোবাসতাম। মা কত্থকের ক্লাসে গিয়েছিল, কত্থক 5th ইয়ার কমপ্লিট করার পর মাকে বলেছিলাম ওড়িশি করবো, ওড়িশি শিখবো, ভালো লাগছে। স্কুলে একজন বন্ধু শিখতো, ওড়িশি করেছি। ওখান থেকে একটা রিয়েলিটি শোতে আমাকে ডান্সে নিয়ে যাওয়া হয়, সেখানে পারফর্ম করার পর আরেকটা রিয়েলিটি শো আসে যেটাতে অ্যাক্টিং আর ডান্স দুটো ছিল। তখনও আই ওয়াজ লাইক এটাতে আমার ফেলো না, আমি তো অ্যাক্টিং জানি না, তো দুটো একসাথে না হলে আমি পারবো না। তো তখন যারা ছিল রবিরঞ্জন মৈত্র, অসীম সেন, এখন পিউদি, দেবাঞ্জনা দি, অমিত দা, তারা সবাই এখন স্টারে আছে, সবাই কাজ করছে বিঙা ইপিএনও। ওরা তখন আমাকে বলতো আরে তুই কর না, তুই পারবি। তো তখন ওখানে একজন গ্রুমার ছিল যার আন্ডারে গ্রুম করে আমি ওই শোটা করি, অ্যান্ড আমি ফার্স্ট রানার আপ ছিলাম ওই শোটা। তারপরে ওখান থেকে একদিন যিশু দাশগুপ্ত দেখেছিলেন। যিশু দাশগুপ্ত যখন দেখেছে আই ওয়াজ লাইক কি আমি পাঠ ফাট পারি না, কিন্তু ফ্লোরে বকলে আমি বাড়ি চলে আসবো। ওনাকে দেখে প্রথমে ভয় লেগেছিল? হ্যাঁ, একটু গম্ভীর গলায় কথা বলতো, তো আমি ততোধিক স্পোর্টিং ভাবে বললাম শোনো এটা বকাট ভাবে বললে আমি কাজ করতে পারবো না। তো আমি দেখেছো ঠিক আছে, কিন্তু আমি পাঠ ফাট পারি না, কিন্তু হ্যাঁ তো আমি ডান্সার বলছি ঠিক আছে, যেরকম যেরকম বলবে করে দেবে তো। বললাম ওকে। সো ওটা করলাম অ্যাজ সেকেন্ড লিড। ওইটা 6 মাসে বন্ধ হয়ে গেল। তারপর যিশুদা খুব অসুস্থ হয়ে গেল। তারপর স্টার্ট থেকে আমাকে ধর্মিমের জন্য অডিশন, তারপর আমি যখন অডিশন করেছি তখনও ওরা বলছে কি 200 জন মেয়ের আগে অডিশন হয়ে গেছে, কেউ সিলেক্ট হয়নি। তো আই ওয়াজ লাইক কি হবে না, কারণ দেবাংশুদা আমার অডিশন নিয়েছিল। আমার এখনো ফার্স্ট অডিশন মনে আছে, দ্য মোমেন্ট দেবাংশুদা অ্যাকশন বলেছে আমি পাতাটা ধরে গড়গড় করে বলে গেছি, মুখস্থ যেমন বলে। দেবাংশুদা বললো লাইট অফ। আমি ভাবছি এতক্ষণ সবাই কাণ্ড বলছিল, আমার ব্যাপারে লাইট অফ। দেন একটা ট্রেন নিয়ে এসে সামনে বসলো, বসে বললো তুমি যখন তোমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলো তুমি কি এভাবে কথা বলো? না, আমার বয়ফ্রেন্ড নেই। And I was a little bit tomboyish at that point. এটা tomboyish। তো ধর্মিমের চরিত্রটাও ওরকম টাইপেরই ছিল বোধহয় একটুখানি? না, ওরকম ছিল না, মানে ওটা হয়তো আমি করতে গিয়ে ওরকম করেছি কিছুটা, বাট তার ক্যারেক্টার ওয়াজ নট লাইক দ্যাট। তো তারপরে দেবাংশুদা আমাকে বললো যে আল্লাহ না এভাবে কথা বললেন না। তখন বলছো তাহলে কেন বললে? আল্লাহ না আমাকে তো বলেনি কি চরিত্র কি বৃত্তান্ত, আমি কি করে জানবো কিরকম ভাবে কথা বলবো? আমি এখন মুখস্থ করতে বলেছি, আমাকে স্ক্রিপ্টটা দিয়ে বসে মুখস্থ করো। আমি মুখস্থ করেছি। তখন আমাকে বললো ওকে। আমি 200 জনের অডিশন নিয়েছি, কেউ আমাকে এই কথাটা বলেনি যে চরিত্রটাকে দেবাংশুদা ভালো হয়েছে হয়ে আমাকে শুধু বললো একটু হাসো, একটু কাঁদো, একটু মন খারাপ, এক্সপ্রেশন দাও। এক্সপ্রেশন নিয়ে দেয়ার ডান। এবার আমাকে রোজ ডাকে, শাড়ি পরায়, সাজায়, লুক সেট করে। তখন আমি বুঝি না ও কি লুক সেট। মা রোজ নিয়ে যাচ্ছে, আমি যাচ্ছি। তারপর একদিন শুটিং হচ্ছে, আমি বললাম আমি কি সিলেক্টেড? মানে তুই শুটিং এ গিয়ে দেখছিস যে তুই শুটিংই করছিস? হ্যাঁ। আচ্ছা, তার আগে আমাকে 2-3 দিন সাজিয়েছে। হ্যাঁ, বিভিন্ন লুক করেছিল। লুক সেট আমি এখন করতে পারবো কি আছে, তখন আমার লুক সেট হচ্ছিল। বুঝেছি। একদিন প্রোমো হয়েছে, তো তুই ওটার মানে আমি জানি না দ্যাট আই এম সিলেক্টেড অর নট। আমি এতটাই কেয়ারফ্রি তখন। তো তখন আমি বললাম হ্যাঁ তুমি সিলেক্টেড হয়েছো, তুমি তুমি নাকি করছো? ও আচ্ছা ওকে। তো দেন আই রিয়েলাইজ। তারপরে আমার এখনো মনে আছে অভিজিৎ দাশগুপ্ত আমাদের ডিরেক্ট করতেন। উনি দুটো ডায়লগ বলার মাঝখানে যে রিয়াকশন থাকে সেই ওই জায়গাটা আমার ব্ল্যাঙ্ক যেত। তো উনি না ক্যামেরার পেছনে দাঁড়িয়ে আমাকে আঙুলের মুভমেন্ট করতেন, আইবল শিফট করতাম আমি ওটা দেখে। তো ধর্মিমে ওয়াজ মাই লার্নিং এক্সপিরিয়েন্স। আচ্ছা, তো আমি ওখান থেকে শিখেছি। এবং তুই এখানে একটা কথা বল, তোর বাড়ির থেকে কতটা সাপোর্ট পেয়েছিস? ছোটবেলা থেকে দে আর ফুল অন সাপোর্ট। মানে আমার মা একটাই কথা বলতেন যে জীবনে যাই করো নিজের হাত খরচা রাখবে, পড়াশোনা কমপ্লিট করতে হবে, গ্রাজুয়েশন করতে হবে, তারপর তুমি যদি নাচটাকে প্রফেশন করো, নাচের টিচার হও বা স্টুডেন্ট পড়াও। তো আমার ছোটবেলা থেকে সেট আপ ছিল কি আমি রবীন্দ্রভারতী থেকে ডান্স নিয়ে পড়াশোনা করে নাচের টিচার হবো, কিংবা আমি বিটি ট্রেনিং করে স্কুলে পড়াবো।
এটা আমার নর্মাল থট। আমি নাচটা করতে ভালোবাসতাম, নাচের রিয়েলিটি শোতে গেছিলাম, এবং আমি সিনেমা যেহেতু নাচ করতে ভালোবাসতাম, মাধুরী দীক্ষিত and শ্রীদেবী was my sensation. আইফা অ্যাওয়ার্ড যখন হতো I was like কি পারফর্ম করবে, হ্যাঁ, but I never imagined myself to be a actress or heroine or something like that. কিন্তু আমার মনে হয় ছোটবেলায় ওই আইফা স্টেজটা দেখা বা ওটা, আমি ডান্সটা দেখতাম, আমি হিরোইনিজমটাকে কোনোদিন ভাবিনি, বাট ইটস আ ফর্ম, ওরা যেভাবে ডান্স করেন ওনারা, আমি অ্যাজ আ ডান্সার দেখতাম ওনাকে। তো দ্যাট কাম টু মি। তো ধর্নি মেয়েটা ওয়াজ মাই লার্নিং এক্সপিরিয়েন্স। অ্যান্ড ইষ্টি কুটুমও যখন এসেছিল তখন আমার মনে হয় ধর্নি মেয়ে শেষ হওয়ার কতদিনের মধ্যে তোর আবার ইষ্টি কুটুমের ডাক এলো বা সেখানেও লুকসেট হলো? ধর্নি মেয়ের পর প্রায় 1 বছর তখন আমি স্টারের কন্ট্রাক্টেই ছিলাম। কন্ট্রাক্টে ছিলে কিন্তু কোনো কাজ সেইভাবে তখন আসে, এবং তারপরে ডাইরেক্ট একদম। তারপর আমাকে 2টো সিরিয়ালের অফার দিয়েছিল, একটা বিধির বিধান, একটা ইষ্টি কুটুম। তো আমি একদিনে 2টোর অডিশন করেছিলাম, করে আমাকে বলা হয়েছিল কি কোনটা করবে, বিধির বিধানে একটাই নায়িকা, ইষ্টি কুটুমে 2জন নায়িকা, কোনটা করবে। আর যেহেতু আমার ধর্নিমে রানেদার ছিল, বিধির বিধানও রানেদারই ছিল, তাই তোর মনে হয়েছিল যে ওইটা ওই না, আমার সামহাউ বাহার অডিশনটা দিয়ে মনে হয়েছিল দিস ইজ সামথিং চ্যালেঞ্জিং, এন্ড আই অলওয়েজ ক্রেভ ফর চ্যালেঞ্জ। সত্যি আমি যদি কোনো জায়গায় চ্যালেঞ্জ দেখি না, আমার মনে হয় এটা আমি পারবো, আমি ওটা মানে পারবো কিনা নিজেকে জাজ করার জন্য আমি চ্যালেঞ্জটাই ঢুকি। আর বিধি বিধান আমার মনে হয়েছে তো ভাইরা ভাই এটা করেছি, একবার করে দিতে আমি এটাও করে দেবো। হ্যাঁ, এটা তোর কাছে চ্যালেঞ্জিং? আমার কাছে চ্যালেঞ্জিং মনে হয়েছিল, কারণ প্রথম দিন আমি যখন অডিশন দিতে এসেছিলাম তখন আমাকে যে স্ক্রিপ্টটা দেওয়া হয়েছিল, আমি বারবার বলছিলাম যে আমাকে একটু কথা বলাও লীনাদির সাথে, কারণ আমাকে টোনটা বুঝতে হবে, কারণ আমি মুখস্থটা তো বলে দেবো যেটা লেখা আছে, যেভাবে যে ভাষাটা আমাকে টোনটা বুঝতে হবে। তো আমার অডিশন করার আগে আমার মনে আছে এখনো, লীনাদির সাথে তখন আমাদের ওই দাসানির ভিতরেই অফিস ছিল, উপরে দোতলা, হ্যাঁ দোতলা ঠিক না, কয়েকটা সিঁড়ি উঠে একটা ছোট অফিস ছিল। তো তখন ওখানে লীনাদি আমাকে 1/2 ঘন্টা মতো টোনটা বলেছিল যে এইরকম টোন, আই কপিড হার ইমিডিয়েট, কপি করে টোনটা খালি কপি করে নিচে এসে মুখস্থ করেছে করে। এবার আমার কাজ ছিল অডিশনের আগে যে টোন আর মুখস্থ তো হয়েছে, নাও আই হ্যাভ টু পুট দ্য ইমোশনস, এই দুটোকে মাথায় রেখে। হ্যাঁ, তো তারপর তখন আমি বলেছিলাম কৌস্তভীদিকে, কৌস্তভীদি ঠিক কি 2টো হিরোইন হলেও আই শুড গো ফর দিস, লেট মি ট্রাই, কি আমি এটা পারবো, কারণ এটা চ্যালেঞ্জ। তো তারপর ওটা হলো, তারপর তো যেটা হয়েছে সেটা বল। মানে আমরাও তো সবাই দেখেছি যে সেই ফেমটা, মানে এবং তোকে আমরা যেভাবে দেখেছি ঘরে ঘরে তুই ভাবতে পারবি না, মানে আমরা রীতিমতো ঘরে তো বলা বলি করতাম, বাপ রে বাপ বাহামনি, মানে কি বলবো, মানে তখন আমার জন্য এত কিছু ছিল না। তার কারণ হচ্ছে তখন আমার বয়সটা খুব অল্প, যখন আমি প্রথম, তখন আমার মনে হচ্ছিল আমাকে মানে আলোচনা চলতো চ্যানেল আর প্রোডাকশনে কি মানে টোন ডাউন করবে না ফর্সাই রাখবে, যেহেতু সাঁওতাল। হ্যাঁ, আমার মনে আছে যে টোন ডাউন করে একবার দিব্যদা লুক সেট করছে, শ্রাবণী লুক সেট করছে, একবার পুরো রং দেখে টোন ডাউন করে ব্ল্যাক করা হচ্ছে। আমার তখন চিন্তা হচ্ছে যে শীতকালে আমি কি করবো, গরমকালে আমি ম্যানেজ, এবার শুধু ফেস করলে হবে না, উঁচু করে শাড়ি তো পায়ের যতটা দেখা যায়, হাত যতটা দেখা যায়। আমি বলছি পুরো শুটিং এটা মেনটেন করবো কি করে, রোজ ভোরবেলা পরীক্ষা বলে আমি বাড়ি গিয়ে শীতকালে কি করে এই রং তুলবো। তো দেন তারপর বলা হলো কি না, মানে শঙ্করদা যেহেতু শহরের বাবা, সো টোনটা যে ঠিক আছে ম্যানেজ করা যায়, ম্যানেজ হয়ে যাবে। হ্যাঁ, তো এভাবে লুক সেট করে স্টার্ট। আর আমার এখনো মনে আছে আমাকে লীনাদি একটা সিনেমা দেখতে বলেছিলেন, মহুলগঞ্জের সিরিজ, ওটাতে চন্দনদা চান্দ্রেদির পাঠ ছিল পুরো সিনেমাটাতে, এবং ওটা ওই পুরুলিয়ার ওই ট্যালেন্ট। তো আমি ওই ল্যাপটপে, কারণ আমাদের তখন তো ওয়ার্কশপ হতো না, মানে অডিশনের
এক সপ্তাহের মধ্যেই মনে হয় আমরা বোলপুর চলে গেছি শুটিংয়ে। তার মধ্যে আমাকে সাইকেল চালানো শিখতে হবে, যেটা আমি জানতাম না। তো আমাকে বলেছিল শিখে নিতে পারলে খুব ভালো। তো 3 দিনে আমি ওই 3 দিনে বাপি আর ভাইদের থেকে শিখলাম। তাও আবার পড়ে না যাই, কেটে ফেটে গেলে হ্যাঁ। তো আমি এখনো অব্দি মানে আমাকে সাইকেলে উঠে ঠেলে দিলে আমি চালিয়ে চলে যাবো, ব্রেক চেপে দাঁড়িয়ে যাবো, কিন্তু আমি সাইকেলে উঠে স্টার্ট করতে পারি না। ওই যতদূর ওটা শিখেছিলাম ততদূরই ছিল। তো তারপরে আমি ওই সারা রাস্তা এখান থেকে যখন বোলপুর জার্নি করতাম, তখন ওই গানে হেডফোনে আমার টোন থাকতো। আর ওখানে গিয়ে যখন আমরা বোলপুরের সোনাঝুরি গ্রামে ওই আদিবাসীদের মধ্যে যখন কাজ করতাম, তখন তো আমাদের মেকআপ ভ্যান থাকতো রেডি হওয়ার জন্য। ওই রেডি হয়ে গিয়ে আমি হাঁটা চলা, ওখানে যেহেতু অনেকক্ষণ অনেক দিন ধরে থাকতিস, ওইখানকার কালচারেরও তো কিছু মহিলাদের দেখতিস যারা কিরকম মানে নর্মাল কথাবার্তা, নর্মাল লাইফ, বা আমরা ধরো যে বাড়িতে শুটিং করতাম কিছুই বুঝতাম না ওরা কি বলতো, কারণ আমি তো স্ক্রিপ্ট দেখে আমার মুখস্থটা ভাষাটা জানতাম। হিন্দিটা তো ওরা তাদের কিরকম আর কি। হ্যাঁ, তো ওইটা দেখে দেখে আমার মাথায় প্রথম থেকে একটা জিনিস ছিল যে আমি যে কলকাতা, সাউথ কলকাতার মেয়ে, এখানে বড় হয়েছি, সেই ছাপটা কোনোভাবে আমি দেখাতে পারবো। মানে আমি এটাই আই হ্যাভ টু, আমার প্রথম থেকে আমি জানতাম কি আমাকে ভাষাটা এমন রপ্ত করতে হবে কি এটা আমার, এটাই আমি। এই কাজটা করতে গিয়ে তুই তো এটা নিজেকে গ্রুম করলি, যে নিজের চেষ্টা, এটা তো খুব দরকার। একটা মানুষের চেষ্টাটা থাকাটা খুব দরকার, যে আমাকে এটা পারতে হবে, এই চ্যালেঞ্জটা। আজকাল অনেককে তো দেখে কি মনে হয় এটা যে আজকাল সবাই এসে খুব সহজে বা খুব তাড়াতাড়ি কিছু পাওয়ার আশায় চলে আসার চেষ্টা করছে, আসার পর সেই পরিশ্রমটা করছে। আমার না মনে হয় কে কোন পারপাসে আসছে সেটা ইম্পর্টেন্ট। মানে আমি যেমন ক্রিয়েটিভ, আমার ক্রিয়েটিভ নাচটা আমার মধ্যে ছিল, আমি জানতাম নার্ভাস কি, আমার মধ্যে এক্সপ্রেশন আছে 9টা। অ্যাক্টিংটা কিন্তু আমি থেকে শিখেছি, এবং আমি জানি কি আমি যদি একটা চরিত্র জাস্টিস করতে পারি তবেই আমি এটা পারবো। ওটার একটা আমি এটা পারছি, তো ওটা পারার জন্য আমি কি কি জানতে হবে। আর এখন মোস্ট অফ দ্য পিপল ইজ কামিং ফর দ্য ফিমেল নেম। তো তখন গিয়ে তো মানে আর্ট কালচারটা আর ফেমার নেম দুটো তো আলাদা। শিল্পটা তো শিল্প, ওটার সাথে তো আত্মা জড়িয়ে, ওটার সাথে যদি কেউ কানেক্ট না করে তাহলে ফেম নেম যতদিন থাকবে তারপরে ওটা লং স্টে হবে না, এটা আমার বিশ্বাস। তোর ক্ষেত্রে কি সেটা মনে হয় যে কোথাও একটু আফসোসের জায়গা তৈরি করে? কারণ তুই ওই ফেমটা দেখেছিস, তারপরে তোর এখনো হয়তো এই ফেমটা আছে, মানে ওই হিসেবে আছে। আমি তোমায় একটা কথা বলি, সেটা হচ্ছে ধরো আমি যখন, এটা তো আমি তোমাকে শুরুর কথা, হ্যাঁ মানে আগে তো ধর্মীমে থেকে তোর একটা তুই শিক্ষা পেলাম, এটাতে শুরু করলাম। এন্ড এটা যখন আমি স্টার্ট করেছি তখন আই ওয়াজ লাইক কি কিভাবে মানে ভাষাটাকে স্বাভাবিক বলবো, এটার বাইরে আমার মাথায় কিছু। বাকি প্রোডাকশন থেকে কতটা হেল্প পেয়েছিস? ইউনিটের থেকে, দিদির থেকে? দিদি তো মানে আমাকে ব্রহ্মাস্ত্র দিয়ে দিয়েছিল ডিগ্রিতে, দ্যাট টোন। হ্যাঁ, আর প্রত্যেক দিনের পাঠের পরে মানে আমরা যখন টেলিকাস্ট দেখতাম তখন আমার মনে আছে ইস্টিকুলমের টেলিকাস্টও তো আমরা হোল ইউনিট একসাথে দেখতাম। আচ্ছা, টেলিকাস্ট তো তখন ইনারি থেকে সবাই থাকতো, রিয়াল লাইফ এটা ঠিক ছিল, আর কিছু করতে হবে। ওইটা কিন্তু বেশ আলোচনার মধ্যে রেগুলারের যে ব্যাপারটা। হ্যাঁ, তারপর ওই যে বাহার দৌড়টা ছিল, ওটা আমি একদিনই নর্মাল করেছি, তো দ্যাট বিকাম আ সিগনেচার। হ্যাঁ, তো তারপরে দিগন্তদা যখন শুট করতো, দিগন্তদা ওই দৌড়টা দেখে তখন ক্রেনে ক্যামেরা বসিয়ে লং শট যাচ্ছে। সো ইটস আ ওয়ার্ক অফ এভরিথিং, মানে সবার ইনপুটস আছে। এবং প্রথমের দিকে যদি তুমি দেখো, প্রথমে ইমোশনাল ডেপথ গুলো খুব স্ট্রং। বিশাল ছিল। এন্ড যখন আমি মানে এর বোলপুরের ট্র্যাক, তো ইটস লাইক আমি অনুদি, ধনামন্দু, অল কুল, আমাদের একটা মজার টিম। হ্যাঁ, এবারে যখন সুইচ টু কলকাতা, আমাকে তো সবাই ভয় দেখাচ্ছে যে এবার তো সব ভালো ভালো অভিনেতা আছে, মাধবী আছে, এবারে তো আর এবারে ওই বাবা অভিনেতাদের সামনে। এটাও তো একটা বড় অ্যাচিভমেন্ট আমি বলবো, যে ওরকম মানুষদের সঙ্গে তুই কাজ করেছিস। বিশ্বাস করো আমার মাথায় এগুলো ঢোকানো হতো,
আমাকে বলা ওকে না যে এই ওরা আসবে, ওরা কিন্তু বেশি সময় দেয় না, তখন কিন্তু তোমাকে ভালো শোনো না, এটা একটা নতুন এলে তুমি একটা র্যাগিং তো তুমি করবে, ঠিক আছে। আমি একদিন মনে আছে আমি দিনাদের অফিসে গেলাম, আমি বললাম যে এটা গ্রামের একটা হচ্ছিল, এবার আমি শহরে ঢুকবো না। বলছে হ্যাঁ কেন, কি হয়েছে? কেন এরকম সব বলাবলি করছিল, আলোচনা করছিল। হ্যাঁ কিছু হবে না, ওই যেটা হবে ওটাই মজা, মানে হোয়াট উইল ইউ ফিল আফটার কামিং দেয়ার, দ্যাটস দ্য ফান। তো এবং তোদের বাড়ির কলকাতা ওইটার একটা আলাদা ফ্লেভার, এইটার একটা আলাদা ফ্লেভার থাকতো। এইখানে তোরা সবাই বল কত কি ঘটতো, মানে মজার এবং মানে উইথ সন্তুদা আমার এখনো মনে আছে, আমাদের প্রথম দিনের আলাপ ছিল সন্তুদার সাথে, ভাত বাকি সবাই ঠিক আছে, সন্তুদা হঠাৎ করে না করে স্ক্রিপ্ট করছে, আমি বুড়বুড় করে বসে দেখছি, এই মেয়ে, আর আমি ততোধিক বদমাইশ, এই মেয়ে তো আমি সারা দিচ্ছি, হ্যাঁ চুপ করে, এই মেয়ে শুনতে পাও না, তোমায় ডাকছি। আমার নামে এই মেয়ে না, কি নাম তোমার? নমিতা। আমাকে কি এটা বলেই ডাকতে হবে, না তুমি সারা দেবে না? বললাম না, আমি নামটা বললাম, তুমি রাখো, এবার কি বলে ডাকবে? নমিতা বলবে না চরিত্রের নাম বলবে। And suddenly he said, এদিকে আয় মা। And from that day, the last day we shoot, it's mom. মজার এক্সপেরিয়েন্স বল, ওই সময় কিছু মজার এক্সপেরিয়েন্স বল, মানে যেটা ওই সময় আমার সব থেকে বেশি মজার এক্সপেরিয়েন্স বঙ্কিতা দি, মানে যেখানে সবাই ভাববে যে দুটো হিরোইন উই আর লাইক বেস্ট বাডিজ, হ্যাঁ ক্রাইম পার্টনার অলসো, মানে নীরাদি শৈবাল আই থিঙ্ক বেটার বলতে পারবে আমরা কি কি বদমাইশি করেছি, বাট উই ইউজ টু লাইক হ্যাভ দ্য মেকআপ রুমে কিছু লুডো খেলা এরকম কিছু গন্ডগোল, আমাদের ম্যাচ চলতো, আমরা দরজা লক করে দিতাম, করে লুডো খেলতাম, আর সজল এসে আমাদের ডাকতো যে শট ডাকছে, আর রিয়েল লাইফ চেঞ্জ হচ্ছে। আর আমার তো আমাদের শাখা পলার চুরি ছিল, তো দ্য মোমেন্ট চালতাম কাট হ্যাঁ লুডো চালতাছে, আমরা প্রচুর বদমাইশি করেছি, মজা করেছি। মেকআপ রুম ওয়াজ ফান। শম্ভুদা যখন আসতো মিড টাইমে, আমাদের ডান্স সেশন চলতো, শম্ভুদা ডান্স করতো, তো মেকআপ রুমে আমরা প্রচন্ড মজা করতাম। আর তোদের বিদেশ আউটডোরটা? ওই আউটডোরটা আমি ছিলাম, তার আগে তো 2014 বোধহয়। তুই সালের ব্যাপারে আমি একটু আমি তোকে বলছি 2014 হবে, 2011 থেকে 2014 তুই টানা কাজ করলি, তখন মানে সেই সময় যেহেতু কোভিড, বাট আই ওয়ান্ট টু টেল ইউ কি কোথাও গিয়ে না, ধরো আমি যখন কাজ করছি তখন এই যে লোকেদের মধ্যে বাহা যে ওটা আমি ওই মোমেন্টে ফিল করি, টু বি অনেস্ট, বিকজ পার্সোনালি আই ওয়াজ গোয়িং থ্রু আ পার্সোনাল রিলেশনশিপ টার্মোহাল হুইচ ওয়াজ লাইক ভীষণ, আমার একটা চলছিল, আমাকে একটা জায়গায় ফাইট আউট করতে হচ্ছিল। এবার যখন তুমি একটা 17-18 বছর মেয়েকে একটা এমন জায়গায় ফেলছো যে জায়গায় তার পার্সোনাল একটা চলছে, পড়াশোনার দিকে একটা প্রেশার আছে, আর আমি ওপেনলি বলতে চাই আমি আমার কলেজ লাইফে এবং স্কুল লাইফে খুব র্যাক্ট হয়েছে বাই দ্য ফিমেল টিচার। বিং বাহা, তখনও তুই পড়াশোনাটা করছিস? হ্যাঁ, মানে আমি যখন কলেজে পরীক্ষা দিতে যেতাম, বা ধরো আমি স্কুলে পরীক্ষা দিচ্ছি, আমি তো ক্লাস করতে পারতাম না ওয়ার্ক শিডিউলের জন্য, তো আমার মা সব টিচারদের গিয়ে অনুরোধ করে আমাকে পরীক্ষায় বসাতেন। আচ্ছা, মা প্রচুর করেছেন ওটা। এবং আমি যখন পরীক্ষা দিতাম, ধরো সবাই পেছনে টুকলি করে শেষ করে দিচ্ছে, টিচাররা আমায় বলছে সারাক্ষণ তো অর্চি বাবু বলে জড়িয়ে ধরো, কি লিখছো দেখি, কি লিখলে দেখি, তারপর কি করো, টাইপ অফ হিউমিলিয়েশন আমি বলি। মানে আমি মহিলাদের থেকে এটা পেয়েছি, বরং আমার কলেজের স্কুলের প্রফেসররা আমাকে খুব হেল্প করতো, যে টাইমে টিচাররা খেতে যেত আমি হেল্প পেতাম, আমাকে বলতো, মানে এক এক সময় হয় না, ধরো অতটা ওয়ার্ক প্রেশার নিয়ে আমি যখন পড়ে যাচ্ছি, আমি জানি আনসারটা কি, কিন্তু একটা লাইন বা ওয়ার্ড আমাকে তুমি বলে দিলে আমি বাকিটা লিখে দেবো। তো ওই হিউমিলিয়েশনটা কলেজে আমার বিশাল ছিল, মানে তুমি ভাবতে পারবে না, কলেজে আমাকে বলা হচ্ছে যে ইউ স্ট্যান্ড আপ, আমি দাঁড়ালাম, আমাকে বলছে একটা
বাস্কেটে একটা পচা আম থাকলে বাকি আমগুলো পচে যায়, জানো তো? তুমি হচ্ছ এই ক্লাসের সেই পচা আমটা। আমি না ক্যাবলার মতো জিজ্ঞেস করছি, মানে ম্যাম কেন তুমি ফাইল সাবমিট করোনি? আমার ফ্যাশন ডিজাইনিং নিয়ে ছিল, ফাইল সাবমিট করোনি, তোমার জন্য বাকি স্টুডেন্টসরাও করছে না, তুমি রুলস মানছো না। আমি বললাম আমার তো চিঠি দেওয়া আছে যে আমি প্রফেশনালি কাজ করি, এবং আমাকে ম্যাম মানে যে সাবজেক্টের ফাইল সেই ম্যাম নিজে বলেছে তুমি ভাইবার দিনকে সাবমিট করো। আচ্ছা, আমি তো পারমিশন নিয়ে করছিলাম, আমাকে রাইট অ্যান্ড লেফট ইনসাল্ট করে চলে গেল। এবার জাস্ট থিঙ্ক অফ আ গার্ল দ্যাট ওই হিউমিলিয়েশনটা ফেস করে আমি আবার কাজে ফিরছি। একটা মানসিক জায়গায় তুই বলছিস একটা I was disturbed। মানে আমি এখন গিয়ে ফিল করতে পারি আমি বাড়িতে একটা সময় মানে বসে ইটস লাইক কি না পড়াশোনা ঠিক। আর আমি না সবসময় স্কুলে রান করতাম, আমি স্কুলের ক্যাপ্টেন ছিলাম, সেখান থেকে না স্কুলে আর কলেজের ওই বিহেভিয়ারটা ফর মি ইটস সামথিং কি আমি ল্যাক করছি, আমি পাচ্ছি না। এবার তখন যখন মাচায় যাচ্ছি বা সবাই দেখে প্রচুর মাচাও করছিস। হ্যাঁ, সেখানেও কখনো তোকে এরকম যে শাড়ি জামা কাপড় নিয়ে যখন তোকে নিয়ে একদম পুরো শাড়ি জামা কাপড় তৈরি হয়ে যাচ্ছে, সিঁদুরও বাহা সিঁদুর, সেখানে ধর কোনো মাচায় গিয়েছি শো করতে, আমরা এইভাবেই বলি প্রচুর মাচা করছে, মানে প্রচুর পারফরমেন্স করছে, বিভিন্ন জায়গায় ফাংশন করছে, এটাই হলো ব্যাপার। তো সেইখানে লোকের টানা টানি এরকম। হ্যাঁ বাবা, একবার তো এমন হাত টেনেছে, আবার জ্বালা করছে, গাড়িতে উঠে দেখছি একটু পুরো স্ক্র্যাচ পড়ে গেছে। কিন্তু ওটাও ভালো লাগতো নিশ্চয়ই, কোথাও গিয়ে ওই অত্যাচারটা নয় যে মানুষ তোকে এতভাবে চরিত্রটাকে নিয়েছে, ভালোবেসেছে, ওগুলো ভালো লাগতো। কিন্তু কি হয় না, আমরা যখন কিছু ভালো আমাদের লাইফে হয় আমরা সবসময় দেখি কোনটা নেই আর কোনটা ভালো করতে পারছে না। মাই স্টেট ওয়াজ দ্যাট। মানে আমি বাহা এটার থেকে বেশি আমার মনে হতো কি স্কুলে ঝাড় খাই এতগুলো স্টুডেন্টের সামনে, কলেজে ঝাড় খাই, এইখানে হেলথ যাচ্ছে, আমি বোঝাতে পারছি না, মানে আই এম নট অল রাউন্ডার, বোঝাতে পারছি, মানে আমার এই সাইকোলজিটা কাজ করে। তো সেটা তোর একবার মনে হলো না যে এত দিন ধরে এই সিরিয়ালটা চলছে ধর, এবং তোকে এত মানুষ ভালোবাসছে, কোথাও গিয়ে এটা আলোচনা করা যেত বা তোর শিডিউলটাকে কোনোভাবে? সেটা এখন তখন মনে হতো না, কারণ তখন আই ওয়াজ লাইক আমি হ্যাপি উঠে যাই, নিড সাম টাইম টু আমাকে ব্রিথ আউট করতে হবে। আর আমি না কাজের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে আমি ভীষণ ইমোশনাল, মানে কাজটাকে যে প্র্যাকটিক্যালিটি ভাবে নিতে হয়, কাজের যে একটা প্রফেশনালিজম আছে, এই বোধটা আমার ওই বয়সে ছিল না। আর যেহেতু আমার বাড়িতে ধরো বিং অ্যাক্টর কেউ নেই, এই জগতের সম্পর্কে তোকে কেউ বোঝাবার নেই, গাইড করার ছিল না, বরং যারা গাইড করার ছিল বা যাদের সাথে সেই সময় আমি এইগুলো শেয়ার করতাম তারাও ইটস লাইক হ্যাঁ হ্যাঁ। মানে তুই কোথাও গিয়ে তোর আজকে মনে হয় যে তো হয়তো তোকে ডিমোটিভেট করেছে কিছু কিছু। এবার আমি না এটা পরে বুঝলাম যে আমার সাকসেসটা অনেকেই পেতে চাই, এবার তারা ভাবছে এ শুনলে তো ভালো হয়, বোঝাতে পারছি, এই ক্যালকুলেশনস গুলো আমি এখন বুঝি। আর তখন আমার মনে হচ্ছে আচ্ছা আমি ব্যালেন্স করতে পারছি না, আমার ভেতরে যে পেনটা হচ্ছে এরা আমার পেনটা বুঝেই আমাকে বলছে শুনে যাও, এইগুলো আমি এখন 10 বছর পর বুঝতে পারি। আলোচনাটা জানিস তো সবসময় আমার মনে হয় যে মানে এটা তোর মতো বয়সে যখন আমি ছিলাম আমার ঠিক হয়তো একই রকম ছিল, যে কোথাও গিয়ে হয়তো আলোচনা করে অনেক কিছু অন্তত আমি ঠিক না বেঠিক সেইটা আমার মনে হয়, আমার এই বয়সে দাঁড়িয়ে মনে হয় বিশ্বাস করো যে কথার মধ্যে দিয়ে শখ হয়ে যায়, মানে তারপর আর কিছু দরকার পড়ে না। ওটা কোনো সময় আমাদের ইগো, কোনো সময় আমাদের নিজের কিছু ডিসিশন, কোনো সময় হয়তো ও বললো না আমি কেন বলবো, কোথাও একটা বোঝাপড়ার অভাব বোধের জায়গা তৈরি হয়ে যায়। আর সেই সময়টা কিছু মানুষ খুব বাজেভাবে মানে সুযোগ নেয়, অবশ্যই আরো প্রচন্ড একটা ডিস্টেন্স তৈরি হয়। তো যখন মানে বাহার, আমি বলবো কি বাহার ছাড়ার পর আমার শরীর ঠিক করতে, মানসিক ভাবে একটা জায়গায় আসতে একটু টাইম। তখন থেকে একটা কথা জিজ্ঞেস করবো, যেটা হয়তো জনগণ জানতে চায় যে এমন, কারণ তোর অনেক ইন্টারভিউ আমরা দেখেছিলাম, অন্যদের পাল্টা
যেটা হয় আর কি, একটা কোনো কন্ট্রোভার্সি তৈরি হলেই তুই আমাকে একটা উত্তর বলবি, আমি তো তোকে ডেফিনেটলি একটা উত্তর দেবো। প্রত্যেকে নিজেকে ডিপেন্ড তো করার চেষ্টা করবে, আমার তো সঠিক জিনিসটা আমাকে জানাতে হবে। তোর ওপর যেটা হয়েছে এটা তুই বলতে পারবি। তো সেক্ষেত্রে একটা চ্যানেল সংক্রান্ত হোক, হাউস সংক্রান্ত হোক, আমরা সেটা জানি না, জনগণ সেটা জানে না। তোর সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি যেটার জন্য তোর মানে মনে হয়েছে যে না এই মেসগুলো না হলেই হতো বা কিছু, মানে যেহেতু আমরা জানতে চাই যে এমন কিছু ঘটেনি তো যেখানে তোর মনে হয়েছে যে এটা না ঘটলেই ভালো হতো বা কিছু? আমার তখন মনে হয়েছিল আমি যেভাবে অ্যাব্রাপ্টলি কাজটা ছেড়ে দিয়েছিলাম, আমি করতে পারছিলাম না। যখন প্রোডাকশন রান করছে সেখানে তো আমি একা নই, আমার সাথে আরো 90-100 জন মানুষের ইউনিট কাজ করছে। আমরা যেখানে কাজ করছি তার উপরে এডিট সেটআপে একটা কাজ করছে, তার সাথে একটা প্রোডাকশন যুক্ত আছে, তাদের একটা ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, তার উপর একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে অতগুলো লোক কাজ করছে, সেটা অন এয়ার করছে। তো এবং তুই সবার উপর বলতে তুই এমন একটা, আমি যদি ডেলিভার করতে আনএবল হই, আমি যেমন ফিল করি বিং আ আর্টিস্ট, আমি ইমোশনালি যতদিন কাজ করতে পারবো স্ট্রংলি ততদিনই আমি কাজ করবো। দ্য মোমেন্ট ইমোশনালি আমি ডিসকানেক্ট করছি, আমি দাঁড়িয়ে শুধু লাইন বলে ফেক করবো না, তাহলে আমি আমার আর্ট বা আমার কাজের সাথে আমি শত্রুতা করছি। তাহলে আমি জাস্টিফাই করতে চাইছি যে এটা আমার কাজ এবং এটাই আমি পারবো, এটা যখন আমি বেস্টেস দিতে পারবো না যখন আমি বেরোলাম, আমার উচিত ছিল একটা লিখিত দিয়ে সবাইকে অ্যাকনলেজ করা এবং তাদেরকে একটা 1 মাস হোক 2 মাস হোক তাদের সাথে কথা বলে সেই কাজটা করে দেন উইথড্র করা, which I didn't. এটা কি তোর অল্প বয়সের ওই যেটা বলি একটু আগে ঘুরি ফিরে ওটা মানে এক তো আমি বললাম না ইন্ডাস্ট্রিতে there were so many people who said you don't need to do, গেলে না আবার করাবে, তুমি না আর বেরোতে পারবে না, ইউ নো। আর ওই ছোট বয়সে আমি লয়ালিটি জানি, আমি রুলসে দিলেন। আজকে এই 10 বছরে ধরো আমাদের প্রোডাকশন থেকে 4খানা প্রোডাকশন হয়েছে। এবার 4খানা প্রোডাকশন করার পর আমি বুঝতে পারি, প্রডিউস করার পর কি বস আমি কি ব্লান্ডারটা করেছিলাম। এখন আমি বলি বাবা ওই আর্টিস্ট না ঠান্ডা করবে। তো এখন যখন আমি কোনো শুটিং করি তখন আমি দেখি কি নেই, এই মানে এটা কেন আসছে না, এটা কেন দেরি হলো, আমি এটা প্রশ্ন করবো। আজকে আমি এটা বুঝতে পারলাম যে তুই এখন শুধু অভিনেত্রী নস, প্রডিউসারও হয়েছিস এবং তুই নিজে বোঝাটা শিখেছিস, এক্সপেরিয়েন্স গ্যাদার করেছিস। তাই আমি বুঝেছি না, মানে একদিনে বুঝিনি। আর আমার ফ্যামিলি থেকে বা আমার বন্ধু বান্ধব সেরকম কেউ নেই যারা এই জগতে হ্যাঁ বা যারা এটা আমায় বোঝাবে। আগে কি শুটিং এ এতক্ষণ বসে আছি কেন হচ্ছে না, বোঝে না বাড়ির মানুষ তো বুঝতে পারবে না। আমিও আই ওয়াজ লাইক দ্যাট, কেন হচ্ছে না, কেন এতক্ষণ বসে আছি না। এখন আমি যদি দেরি হয় আমি জানবো কি কেন হচ্ছে, কি কারণ, কোনটা আসেনি রে, ও এটা আসেনি মা, তাহলে তো তোর প্রডিউসারের এত ঘন্টা লস হলো, এ বাবা এই টাকাটা তাহলে কোথা থেকে আসবে। নাও আই থিঙ্ক লাইক দ্যাট। এখন তাহলে ম্যাচিউর হয়ে গেছে। এখন যখন আমি কোনো সিনেমা দেখি, নেটফ্লিক্সে সেদিন একটা কি দেখছিলাম, মা এটা এরকম ভাবে শুট করেছে, ও তাহলে তো এটা রনে নিয়ে যাচ্ছে, বাজেট। তারপরে না আমি চেক করলাম নিজেকে যে আমি তো ইমোশনালি কানেক্ট করছি না, আমি প্র্যাকটিক্যালি দেখছি। তারপর আমি এখন সব ছবি দুবার দেখি, একটা প্রোডাকশন পার্সপেক্টিভ থেকে, তো এই যে লার্নিংটা হলো। অ্যাজ অ্যান অ্যাক্টর আমি বলবো আমার সবসময় মনে হতো বাহার পর সবাই এত ভাবা করতো, আমার খালি ভয় হতো আমি কিউকি সাজবি কবি বাবু রেসপেক্টেড তুলসী, জাস্ট তুলসিয়া ক্যারেক্টার এটাই থাকবে কি, এটা আমার ফোবিয়া ছিল। আচ্ছা, পরবর্তী এখন তোর প্রোডাকশনে তুই কি কাজ করবি? আই অলসো ওয়ান্ট টু নো কি আমি কি পারি। এটা কিন্তু তুই দেখাতে চাস মানুষকে যে আমি আর মতো, লোককে দেখাতে চাই না, আমি নিজে জানতে ভালোবাসে, না দিতে হবে তো, আমি নিজে জানতে চাই আমি পারি কিনা, আমি এটাই বোঝাতে পারি না। লোককে তো বলে দিয়েছে রনিতা বাহায় দারুণ অভিনয় করেছে, না কিন্তু রনিতাকে আমরা দেখতে চাই, আরো 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 দেখতে চাই। লোকজন বললো রনিতা বাহা দারুণ অভিনয় করে, তারপর আর করছে না। আমি একটা বেনিদির সাথে লম্বা ওয়ার্কশপ করেছি, যে লম্বা ওয়ার্কশপে প্রথমবার আমি শিখলাম হোয়াট ইজ রিয়েল লাইফ অ্যাক্টিং, কি হয় অ্যাক্টিং নেই কিন্তু তুমি চরিত্রটা, সেই ওয়ার্কশপটা এটা চেঞ্জ করে দিয়েছে আমার লাইফ। এটা অঙ্কিতা দিয়েও করেছে। তো আজকে একটা প্রজেক্ট শেষ হলো, আমি আর অঙ্কিতা যেভাবে
এখনো তোদের যোগাযোগ জড়িয়ে আছি, মানে খুব ডেপথে জড়িয়ে আছি আমরা। এবং হয় না কি মেয়েরাই একটা সময় মেয়েদের সাপোর্ট, যে অনেক ওঠানামা জীবনের, এগুলো তো আমাদের প্রফেশনাল লাইফে এফেক্ট করে। তো এই প্রত্যেকটা জিনিস বা বেসিক ওয়ার্কশপটা আমাকে অনেক কিছু হেল্প করেছে। কি ওয়েব সিরিজ ফিল্মের অ্যাক্টিং ফরম্যাট কি, তোমার সিরিয়ালের ফরম্যাটটা কি। আমি যদি সিরিয়ালের ফরম্যাটে এসে আজকে রিয়েল লাইফ অ্যাক্টিং দেখাই, কেউ বুঝবে না, রিলেট করতে পারবে না, কারণ ওটার একটা আলাদা জনরা আছে। আজকে যাত্রার একটা আলাদা জনরা আছে, প্রত্যেকটা প্ল্যাটফর্মের আলাদা আলাদা জনরা আছে। এবং সেইগুলো উইথ টাইম শেখা। এবং আমি 2 বছর মুম্বাই গিয়েছিলাম, তখন আমার লাইফের একটা অদ্ভুত ফেজ যাচ্ছিল। মুম্বাইতে আমি বোর্ড নিয়ে যেতাম, ইন্ট্রো করতাম, হাই রনিতা, দিস ইজ রনিতা, লাইন দিতাম, ইন্ট্রো করতাম, ফ্লাইট নিয়ে আসতাম। এখানে যখন মাচা করছি লাখ লাখ লোক বাবা ভাড়া করছে। তো আমি দেখছি একটা জায়গায় ম্যাড অ্যাবাউট মি, আরেকটা জায়গায় আমার কোনো অস্তিত্ব নেই। আমি এই ট্রানজিশনটা যেতাম। এবার আমাকে ধরো মুম্বাইতে যখন চেনা জানা বাঙালির সাথে দেখা হতো, তুমি এখানে কি করছো, তুমি কেন এভাবে অডিশন দিচ্ছ। অ্যান্ড আমি তখন ऑडिशन दिए এসে ধরো যে অডিশন আমাকে বললো तुम्हारे हिंदी में ना थोड़ा ये ड और र का प्रॉब्लम है, ये थोड़ा देखो। আমি তখন দেখবে প্র্যাকটিস ড আর র প্র্যাকটিস করছি। সো দিস 10 ইয়ার্স ইজ মাই লার্নিং ইয়ার্স। এবং আমার মনে হয় ভগবান তোমাকে একটা জিনিস দেয়, তোমার যখন কিছু শেখাবার হয়, এক্সপিরিয়েন্স করার হয়, তখন সে তোমাকে ফেলবে। এবং ওই লার্নিংটা না দিলে তুমি জীবনের পরের পর্যায়ে পৌঁছবে না, ইউ উইল বি স্টাক ওভার দেয়ার। এন্ড আমি কোনোদিন কোনো একটা কিছু নিয়ে স্টাক হতে চাই। মানে আমি সবসময়, লোকে যখন আমাকে বলতো যে তুমি তো আমি খালি আরে হ্যাঁ পরে কি করবো সেটা দিয়ে ডেলিভার করতে পারবো, মানে এই চিন্তা। মানে তুই যে জায়গায় মানুষকে ছুঁয়ে দিয়েছিলি সেই বলো, তারপরে আমি কি করবো? তোর আফসোস হয় না লীনা গাঙ্গুলির এই তৈরি করে এরকম আর একটা চরিত্র হতে, বা এরকম ইচ্ছে আছে কিনা, বা আবার তোকে দেখছি কিনা? এই যে তুমি বলছো যে মিস করিস, আগে বল সেটা, ওরকম স্ক্রিপ্টে কাজ করাটা। আমি তারপরে যে স্ক্রিপ্টে কাজ করেছি, আমার মনে হয় লিনার স্ক্রিপ্টটা না একটা কোথাও আত্মা আছে, যেটা আমি অন্য জায়গায় খুব ফর্মাল পাই, লাইন্স অন্য জায়গায় লাইন পাই, অনুভূতি পাই। আমি লিনাদির লেখায় ফিলিংটা আমার কানেক্ট হয়, এটা আমি দেখেছি। তো এরপর তো আমি মেগা করি, মেগা তো করিসনি, তুই ছবির কাজ করেছিস। ছবির কাজ নিজে প্রোডাকশন, ছবির কাজ যেগুলো করেছি সেগুলো তো তোমার 4-5 দিনের ক্যারেক্টারে, ইটস লাইক দ্যাট। আর প্রোডাকশনের একটা ওয়েব করেছি, দুটো জি বাংলা অরিজিনাল করেছি। তো ওগুলোতে তেমন করে তো মানে টানা কাজ করাটা। এই রিসেন্টলি দেখলাম একটি এতে স্টার পরিবার অ্যাওয়ার্ডে তোকে দেখলাম, আবার কিন্তু সেই বাহা হিসেবে। এবার ওটা তো আমাদের মজা লেগেছে দেখতে, যারা দেখছি। ওটা 10 বছর পর আই অলসো লাইক কি ট্রেন্ড সেটার 2015 শেষ হয়েছে অ্যাকচুয়ালি, তারপর এটা 2025, সেই হিসেবে 10 বছর হয়ে গেছে। 10 বছর পরে মানে ইন্ট্রোডাকশনটা যেটা ছিল, যেটা আমি অন স্টেজ ইন্ট্রোডাকশনটি শুনলাম, সেটা শুনি না, চান্দ্রের জ্ঞান করছিল। তো ইন্ট্রোডাকশন ওয়াজ কি 10 বছর পর বাংলায় জলসার প্রথম ট্রেন্ড সেটার বাঙালি ছিল, এবং সেই ট্রেন্ড সেটার 10 বছর পর ঘরে এসেছে। এবং তারপর আমার পারফরমেন্সটার পরে আমি এখনকার যারা ট্রেন্ড সেটার তাদেরকে অ্যাওয়ার্ড। তো যখন এত কিছু হচ্ছে, আমি স্টেজটায় দাঁড়িয়েছি, যে স্টেজটায় মানে ধরো 10 বছর আগে মানে রাগার মতো পারফর্ম করতাম, তো ওইখানটা দাঁড়িয়ে তুমি ব্যাক স্টেজে, মানে আমি ছিলাম আর আমার সাথে দিয়া ছিল, তো ও সবসময় আমার সাথে তাকিয়ে ও না আমাকে বলছে তুমি এগুলো কত করেছো, টেনশন করছো কেন, তোমার হাত পা কাঁপছে কেন, কি হয়েছে? আমি না, আমার স্টেজে ওঠার আগে একটাই কথা মাথায় চলছে, 10 বছর আগের যে ইনোসেন্স, 10 বছর আগের যে এনার্জি, 10 বছর আগে যারা তৈরি করেছিলাম, ওরা অডিয়েন্স তো ওটা সেট। আবার কি আমি ওখানে গিয়ে
আমি কি সেটাই দেখাতে পারবো? না লোকে বলবে তো বয়স হয়ে গেছে নাকি। তো এটা ভেবে যখন আমি পারফর্ম করেছি স্টেজ থেকে নেমে, আমি জানতাম তখন লীনাদিরা তখন কৌশলী। তো প্রথম যে আমি জানি সেটা হচ্ছে কৌশলী। হ্যাঁ, আমি স্টেজ থেকে নেমে মানুষের শুরু থেকে আছে, পেছন থেকে সবাই বলছে এডি ডিরেক্টর যারা চ্যানেলের অন্য সবাই বলছে কি ভালো পুরো এক দেখলাম। আমি কারোর কথা বিশ্বাস আমার শুনছিও না, বদল হচ্ছে না, আমি শুধু কৌশলী দিকে ঘুরছি। কৌশলী দিকে কি সামনে যেতেই বললাম তুই একদম একা ছিস, 10 বছর আগে সে আই গট ওকে, দিস ইজ দ্য অ্যাওয়ার্ড ফর মি, আই গট মাই থিং, তো আই এম ওকে। তো এইটা হচ্ছে আমার মানে আমার মনে হয় না, আমি না লোকে কি বলছে তার থেকে বেশি আমি নিজেকে ভীষণ জাজ করি আর ওভার থিঙ্ক করি। তবে আমার মনে হচ্ছে যে রনিতার আবার আপনাদের সবার মাঝে এইভাবে ফিরে আসা উচিত, যে জায়গায় আমাদেরকে বাহা গিফট করে গিয়েছিল। নীলা গাঙ্গুলি স্ক্রিপ্টের যে চরিত্র হয়ে উঠেছিল, সবার ঘরে ঘরে একজন মানুষ হয়ে উঠেছিল, চরিত্রের থেকে উঠে গিয়ে তুই ঘরের মানুষ হয়ে গিয়েছিলি। আবার তোকে আমরা তো সবাই চাই দেখতে। এবার নোয়ার আড্ডায় এসে সেরকম কোনো প্রস্তাবনা বা সেরকম কোনো খবর কি তুই আমাদের দিতে চাস, মানে যে আবার ফিরতে ইচ্ছে আছে বা কিছু এরকম? এইটা পুরোটা লীনাদি আর উপরে সবাই জানে। তোর ইচ্ছে আছে আবার মেগা সিরিয়ালে ফেরার? খুব খুব ভালো কিছু নিয়ে, কারণ একবার যেটা করে ফেলেছি না, তারপর তো মানে তুই আবার একটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে চাইছি, সেটা বুঝতে পারছি। হ্যাঁ, না হলে কি বলতো মানে নিজের একটা কিক, আর দ্বিতীয় কথা সব এতগুলো লোকের জাজমেন্ট, বুঝতে পারছো? মানে তুমি তোকে এভারেস্টের চূড়ায় উঠে সোজা কথা বলতে গেলে গাছে তুলে মই কাটা যাবে না, সুতরাং সেই ব্যবস্থা আমার ভাবনায় রয়েছে, যে তোর মানে তোর কথা বলছি, যে রনিতার ভাবনায় রয়েছে যে ও আগামী দিনে আবার আপনাদের কাছে কিছু উপহার দেবে, বাহার থেকেও বেরিয়ে গিয়ে আরো কিছু দেবে। তবে এটুকু আমি বলবো যে বাহার থেকে বেরিয়ে গিয়ে তুই নিশ্চয়ই দিবি। একজন অভিনেতা অভিনেত্রী হিসেবে সবসময় নিজের কাছে আরো ছাপিয়ে যাওয়া উচিত, সেই এক্সপেকটেশনই রইলো তোর কাছে। তবে বাহাকে আমরা ভুলছি না, বাহাকে কিন্তু আমরা ভুলতে পারবো না। বাহা তো এমন একটা সৃষ্টি, যেটা তো আমি তোমাকে বলবো যে এটা একটা স্টার লীনাদি, আমাদের সবার টিম ওয়ার্কের একটা ক্রিয়েশন। এটা না হয়ে গেছে, এটা ভগবানের দান। আমি এই হেডেকটা নিয়ে যদি পরের কাজ থেকে ঢুকি, না আমার পক্ষে ইটস লাইক দেব। তো আমি সবসময় যখন আরেকটা কিছু শুরু করি, আমার মেন্টালিটি থাকে যে মানে পুরোটাই তোমার নতুন শুরু করেছি কাইন্ড অফ। আজকে কিন্তু অকপটে অনেক ভালো ভালো কথা আমাদের মধ্যে হলো। এমন কিছু জিনিস আমরা হয়তো অনেক মানুষ আছে যেগুলো আমরা জানতাম না, কারণ ওর কাছ থেকে শোনাটা খুব দরকার ছিল, যে ওর ভাবনাটা কি ছিল, কত ছোট বয়সে ওর আশা, এবং তারপরে পথ চলতে চলতে অনেকগুলো কঠিন, যেগুলোকে আমরা বলি হার্ডল, সেগুলো এক্সপিরিয়েন্সড হওয়া, এনরিচড হওয়া। আজকে রনিতা অনেক পরিণত, এবং রনিতা আরো ভালো কাজ করবে, সেই আশা আমাদের রয়েছে। খুব তাড়াতাড়ি তোকে আমরা দেখতে চাই টেলিভিশনের পর্দায়, রোজ রোজ দেখতে চাই। থ্যাংক ইউ, খুব ভালো থাক, আবারও দেখা হচ্ছে। তোর নতুন কাজের জন্য অনেক 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 শুভেচ্ছা রইল, অনেক ভালো। থ্যাংক ইউ। আজকের মতো শেষ করছি নোয়ার দক্ষিণ খোলা আড্ডা। আবার দেখা হবে আপনাদের সঙ্গে।